ब्रह्मानंदं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वधी साक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्परां। पञ्चाशल्लिपिभिर्विभक्तमुखदोपन्मध्यवक्षस्थलान् भास्वन्मौलिनिबद्धचन्द्रसकलामापीनतुङ्गस्तनीं मुद्रामक्षगुणं सुधाढ्यकलशं विद्याञ्च हस्ताम्बुजैर्बिभ्राणां विशदप्रभां त्रिनयनां नाव पुरानी केवटिया तहि मतवारो प्रेम रंग की डुबत नैया तुम्ही एक सहारो प्रभु मोरी नैया पार उतारो। मान्या আমি সামবেদী ব্রাহ্মণ শাস্ত্র আর স্তোত্র দুটোই আমাদের পরম্পরায় আছে। যখন বিএ ক্লাসে পড়েছি, যখন এমএ ক্লাসে পড়েছি, বা তার আগেও যখন পড়েছি, সংস্কৃত পড়তে হয়েছে বারংবার বিভিন্ন জায়গায় নানান রকম বিষয়। তো এমএ ক্লাসে এসে বোধহয় এখানে কি সবাই এমএ ক্লাস পাশ করে এসছো বা পড়ছো, তাই তো? আচ্ছা, একটা বই আমাদের পড়তেই হয়, সে বইটার নাম ভাষা পরিচ্ছেদ। কার লেখা? বিশ্বনাথ কবিরাজ নন কিন্তু। প্রথম শ্লোকটা কারুর মনে আছে? এমন জিজ্ঞেস করবেন জানলে তো আসতাম না। নূতন জলধর রুচয়ে গোপবধূটি দুকুল চৌরায় তস্मै কৃষ্ণায় নমঃ সংসার মহীরুহস্য বীজায়। এর একটা টিকা আছে, সেই টিকাটার নাম আওয়াজ কম, সিদ্ধান্ত মুক্তাবলী। তার শুরুতে একটা শ্লোক দিয়ে বিশ্বনাথ শুরু করেছে, মনে আছে শ্লোকটা? চূড়ামণি কৃত বিধুর বলয়ী কৃত বাসুকি ভবো ভবতু ভব্যায় লীলা তাণ্ডব পণ্ডিতঃ। তারপরের শ্লোকটা সদ্রব্যা গুণগুম্ফিতা প্রকৃতিনাম সৎকর্মণাম জ্ঞাপিকা সৎসামান্য বিশেষ নিত্যম অমিতা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমাদের পরম্পরা কিন্তু এইটা। তো ভাষা পরিচ্ছেদের কথাটা কেন তুললাম, যে ওখানে যখন 7 পদার্থের আলোচনা হচ্ছে, তখন সামান্য আর বিশেষ এই দুটো পদার্থের আলোচনা হয়েছে। তো আমাদের সামান্য আলোচ্য বিষয় হচ্ছে ম্যানাস্ক্রিপ্টোলজি, এপিগ্রাফি, প্যালিওগ্রাফি। আর আমার দেওয়া যে বিষয় সেটা আমি ভুলে গেছি কি বলেছিলাম, কিন্তু যতদূর মনে পড়ছে যে ম্যানাস্ক্রিপ্টোলজি, সোসাইটি অ্যান্ড শাস্ত্রাস, এই ছিল বোধহয় যতদূর সম্ভব বিষয়টা। তো তোমরা শুনেই বুঝতে পারছো যে কেন এইভাবে নামটা রাখা হয়েছে। তার আগে আমি যাদের মুখ চিনি তারা কতদূর ম্যানাস্ক্রিপ্টোলজি সম্বন্ধে জানে সেটা আমি অল্প অল্প জানি, বা তারা কাদের সঙ্গে কাজকর্ম করেছেন তাদেরকেও চিনি। তো যার ফলে ওই রকম গুরুর সঙ্গে থাকার সৌভাগ্যে তাদের অনেক কিছু বোধ তৈরি হয়ে যায়, জানা হয়ে যায়। তো সেই বিষয়গুলো কথায় ঘুরে ফিরে আসবে যারা নতুন এসেছে তাদের কাছে, কিন্তু তাদের কাছে যারা পুরনো তাদের কাছে তো ওটা একঘেয়ে লাগতে পারে। সেই জন্যে
কত দূর বা কিভাবে কতটুকু অংশ আলোচনা হয়েছে, এক কথায় একজন কেউ বলতে পারো যে রেগুলার? গৌড়ীর স্বরবর্ণ হয়েছে, গ্রন্থ, গৌড়ী নয়, গ্রন্থ। হয়েছে। আসলে আসলে কি হয় জানো তো, তোমার বাড়িতে আমি যখন যাব, তুমি গৃহকর্তাই হও আর গৃহকর্ত্রীই হও, নেমন্তন্ন করেছো আমাকে, তুমি এক পদ দিয়ে কি আর খেতে দেবে? কখনোই দেবে না, নানান রকম পদ দিতে হবে। কিন্তু ভেবে দেখো যে যত রকম পদই খাই না কেন, সবটাই আপদ হয়ে যাবে যদি না মাঝখানে কিছু থাকে। বড় একটা থালা দেয়া হয়েছে, চারপাশে 25-30টা বাটি আছে, 25-30 রকমের উপকরণ আছে। আমাকে যদি পৌলমী নেমন্তন্ন করে, আমি বললাম মা পোস্তর বড়া করো, জানো, বিউলির ডাল জানো করো। আমাকে নেমন্তন্ন করলে তোমায় করতেই হবে। আর শেষ বাকিটা যেন একটু না নড়া সাদা পদার্থ থাকে। পরমান্ন। কিন্তু গিয়ে দেখলাম পৌলমীর বাড়িতে আমায় 23-25টা বাটি দিয়েছে, মাঝখানে কিচ্ছু নেই। সে কি গো, খাবো কি দিয়ে? চাवल ভাত বা রুটি কিছু তো একটা চাই। তো এই ভাত বা রুটি এ হলো কিন্তু প্রধান, এবং এটাই হলো আমাদের সমস্ত শাস্ত্র পরম্পরা, যাকে ঘিরে পুঁথি বলো, মাতৃকাই বলো, পাণ্ডুলিপি বলো, যাই বলো না কেন, তারা ঘোরাফেরা করছে। এবার সেই শাস্ত্র পরম্পরা সম্বন্ধে প্রায় তোমরা সকলেই জানো যে আমাদের শাস্ত্র পরম্পরা কিভাবে চলে, কত বড় ইত্যাদি। কারণ যে কোনো ম্যানুস্ক্রিপ্ট তুমি হাতে নাও, একটা শাস্ত্রের সঙ্গে তার যোগ আছে। অতএব তুমি বাড়িতে নারায়ণ পুজো করবে, তুমি জানো না নারায়ণ কে। বাড়িতে কালী পুজো করবে, তুমি জানোই না যে মা কালী কে। বা পৌলমীর মতো যদি আজকে অতসী পুষ্পবর্ণাভাম সুপ্রতিষ্ঠাম সুলোচনাম হয়, মা দুর্গার পুজো করবে, তুমি জানোই না মা দুর্গা কে। আমাদের শাস্ত্রকাররা বলেছেন, দেবে পরিচয় নাস্তি বদ পূজা কথম ভবেত। তোমার সঙ্গে দেবতার পরিচয় নেই, তুমি পুজো করতে চলে এসেছো। তাহলে আমরা যদি সামান্য গ্রহণ করি ভাষা পরিচ্ছেদের, তাহলে প্রথম সামান্য হচ্ছে আমাদের, আমরা ছাত্র, বিদ্যার্থী। তোমরা নয়, আমিও। জায়গাটা শুধু এদিক ওদিক হয়েছে, তো তোমাদেরও জায়গা এদিক ওদিক আছে। সবকটা চেয়ার তো আলাদা আলাদা, একটা চেয়ারই তো সবাই বসে নেই। তাহলে জায়গা এদিক ওদিক হোক, তাতে অহংকার বা অস্মিতা প্রকাশ করার কোনো কারণ নেই। আমি ওপরে দাঁড়িয়ে আছি বলে আমার যে একটা বড় ল্যাজ আছে তেমন নয়। এখানে অনেকজন আছেন আমার থেকে অনেক বেশি জানেন, অনেক বেশি খবর রাখেন, কিন্তু
সেই চিন্তাটা ভাগ করে নেওয়ার জন্যে একজন কাউকে তো বাছুর হতে হবে। বাছুর যতক্ষণ না ঢু মারে ততক্ষণ কিন্তু মা গরু দুধ দেয় না। তো সেই বাছুরের কাজটা আমাকে করতে হবে, যাতে আমি তোমাদেরকে ঢু মারবো, মারতে মারতে দেখা যাবে যে দুগ্ধাং গীতা অমৃতম মাহাত, দুধটা আমাদের বেরিয়ে আসবে, যেটা আমরা অমৃতর সঙ্গে তুলনা করি। এবার আমাদের শাস্ত্র প্রথমেই সংস্কৃত, কারণ প্রায়শই বেশিরভাগ শাস্ত্র সংস্কৃত ভাষায় লেখা, তাহলে সেটা হলো ভাষা। এবার সেই সংস্কৃতটা ভাগ হলো দু ভাগে, একটা বৈদিক সংস্কৃত হলো আর একটা लौकिक संस्कृत हो। क्या हो गया भाई? बंगाली लोग बोलता को बोलता बोलता है, हम लोग क्या बोलते हैं? अच्छा, বৈদিক সংস্কৃত পড়ার অধিকার আমাদের আছে, দেখে অনুকরণ করার অধিকার আমাদের আছে, কিন্তু লেখার অধিকার নেই। আমি বৈদিক সংস্কৃতে যদি কাউকে চিঠি লিখি, সেই চিঠিটা চিঠি হবে, কিন্তু সেটা মিউজিয়ামে রাখা হবে না কোনোদিনও। এবার এলাম লৌকিক সংস্কৃতে। এবার লৌকিক সংস্কৃতের পরেও আর এক জাতীয় একটা সংস্কৃত আমরা বলি, যেটাকে ইংরেজিতে বলা হয় হাইব্রিড সংস্কৃত, যে ভাষার মাধ্যমে বৌদ্ধ শাস্ত্র লিখিত হয়েছে। এবার যখনই সংস্কৃত ভাষাটার নাম বললাম, সঙ্গে সঙ্গে এর টানে টানে আরো দুজনকে তোমায় আনতে হবে। শুধু সংস্কৃত শব্দটার মানে তোমরা জানো কি না? হ্যাঁ কি না? সংস্কৃত শব্দটার মানে, ধরো আমি বললাম পঠিত, এই শব্দটার মানে কি হতে পারে? পঠিত মানে পড়া হয়েছে এমন, তাহলে সংস্কৃত মানে সংস্কার করা হয়েছে এমন। আমি কি জিজ্ঞাসা করব পাণিনির সূত্রটা বা এর ডেরিভেশনটা? সংস্কৃত শব্দের ডেরিভেশন তারপর প্রত্যয়, তা বললে হবে না। হ্যাঁ, তাহলে তো সংকৃত হলো। সম্পূর্বক্রিয় ধাতু ত করলে সংকৃত হলো। দন্তেশ্বরটা এলো কোত্থেকে? তাই না? এখন ওখানে একটা পাণিনির সূত্র আছে, সম্পর্যুপভ্যাম করতৌ ভূষণে। তো এখন এই যে সংস্কৃত শব্দটা হলো, এই সংস্কৃত শব্দটা যেই কথা বলা হলো সংস্কৃত, তাহলে মনে করো আমার বাড়িতে একটা তামার বাটি আছে, কালো হয়ে গেছে, তাহলে এটাকে আমি সংস্কৃত করতে চাই, মানে মানে সোজা কথা বলো, বাংলায় বলো মাজতে চাই, ঘষা মাজা করতে চাই। তাহলে মাজার জন্য প্রথমে তারপর ছাই দিয়ে ভালো করে ঘষে মেজে, তাহলে যেই তুমি বললে ভাষা সংস্কৃত, তাহলে কাকে মেজে সংস্কৃত হলো? তাহলে ভাষাটা কি আগে এরকম ছিল না, যেটা তুমি মেজে পরিষ্কার করলে? তাহলে কি ছিল? এবার আমরা বেশিরভাগ লোক, কেউ স্বীকার করো আর না করো,
সবাই কিন্তু যাদবপুর 8B বা বালিগঞ্জ সার্কুলার রোড বা বালিগঞ্জ বা টালিগঞ্জ বা মুর এভিনিউ এখানকার লোক নই, আমি তো নই। প্রায় বেশিরভাগ লোক আমরা গ্রামের ছেলে। পরবর্তীকালে দুদিনের বৈরাগী হওয়ার পরে অন্ন বলি, ভাত আর বলি এরকম হয় অনেকে, কিন্তু তাদের মধ্যেও যারা ট্র্যাডিশনাল তাদের কিন্তু এই পরিবর্তনটা হয় না। তারা ভাত ভাতই বলে, চচ্চড়ি চচ্চড়ি বলে, ঝোল ঝোলই বলে, একটু স্যুপ দিত স্যুপ সাপ করে না, একদম একটু ঝোল দিত। কেন বাবা পরিষ্কার কথা বলো, ভাত দে, একটু রাইসটা বাড়াবি। আরে রাইস, রাইস বলে একটা প্রতিষ্ঠান আছে, আমি জানি, প্রতিষ্ঠানটাকে বাড়াতে হলে তো মুশকিল হয়ে যাবে। এইগুলো কিন্তু আমাদের ট্র্যাডিশনটাকে দেখিয়ে দেয়, বুঝিয়ে দেয়, এবং আমার প্রাচীন জিনিস কি আছে বা ছিল সেটাকে চিনতে সাহায্য করে। আসবো তাহলে দেখা গেল গ্রামের লোকেরা, গ্রামের আর একটা শব্দ আমরা বলি পল্লী, তাহলে পালিতে কথা হলো। বুদ্ধদেব পল্লী নিবাসীদের জন্য উপদেশ করলেন পালি, যেটা সংস্কার সম্পন্ন হয়ে সংস্কৃত ভাষা এলো। এক, রাজা প্রকৃতি রঞ্জনাথ, এই লাইনটার মানে কি বলতো তোমরা সবাই সংস্কৃতে? রাজা প্রকৃতি রঞ্জনাথ মানে কি? প্রকৃতি মানে প্রজা, প্রাকৃত জনের ভাষা বলে, প্রকৃতির ভাষা বলে প্রাকৃত হলো, তাহলে তার সংস্কার সম্পাদন করা হলো, সংস্কৃত ভাষায় হাজির হলো এসে তারা। এটা একটা যারা ভাষা তাত্ত্বিক তাদের মত। কেউ বলেন যে পালি এবং প্রাকৃত সংস্কৃত হতে হতে সংস্কৃত হয়েছে, অর্থাৎ যদি আমি পুরুলিয়ার লোক হই, আমি বলবো যে আমি আজকে সুদীপের কান লুবই লুবো। কেউ আছো কিনা আমি জানি না, পুরুলিয়া আছে, লুবই লুবো বলবেই তারা, নেবই নেব, এই কথাটাকে লুবই লুবো হোক, আমার কোনো অসুবিধা নেই। তাহলে সেই ভাষাটা একটা সময়ে দেখা গেল যে আমি যখন পুরুলিয়াবাসী, আমি যখন যাদবপুর 8Bতে এসে বাস করতে শুরু করলাম, বন্ধুদের পাল্লাই হোক আর যাতেই হোক আর লুবই লুবো বলি না। অথবা আমার বাড়ি যদি এপার ওপার মাঝখান যেখানে খুশি হোক, ভাত খাইছো, ভাত খাও নাই, ভাত নয় ভাত। তাহলে এটাও তো ভাষার প্রকাশ, কারণ সেটাই ভাষা যার দ্বারা মনের ভাবকে প্রকাশিত করা যায়। তাহলে এর সংস্কার সম্পাদন হতে হতে যদি তুমি আদর্শ বাংলায় এসে রূপান্তরিত হয়ে সেই সংস্কৃত হতে হতে, অর্থাৎ সেখানে বাংলা ভাষার সংস্কার সম্পাদন করা হচ্ছে, তাহলে সংস্কৃত বাংলা ভাষা ঠিক সেই রকম সংস্কৃত ভাষা মানে কোনো একটা ভাষা ঘষে মেজে যেখানে এসে দাঁড়ালো, এই একটা। আর এক দল আছেন তাদের মত, এটা হলো প্রাকৃত বা পালিত থেকে সংস্কৃত হওয়ার ইতিহাস বা গল্প। আর এক দল আছেন যাদের মত হচ্ছে যাদের জীব আমার মতো মোটা বা কালিদাসের মতো মোটা। আমি তো কালিদাসকে দেখিনি, বাইরে একটা প্রাণী ডেকে উঠলো, রাজকন্যা জিজ্ঞাসা করলেন কি ডাকলো, প্রথম বেরোলো উষ্ট, তারপরে বেরোলো পরিষ্কার করে উট্র, আসলটা আর বেরোলো। এইরকম যাদের বেরোতো না তারা পালি বা প্রাকৃতে কথা বলতে শুরু করলেন, এটা আর একটা মত।
এ সম্বন্ধে তিনজনের সিদ্ধান্ত তোমরা দেখতে পারো। এক, ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়। দুই, ভাষাতাত্ত্বিক সুকুমার সেন। তিন, আমি অবশ্যই আমার মাস্টারমশাইয়ের কথা বলবো, কদিন আগেই চলে গেছেন, অধ্যাপক সত্যরঞ্জন বন্দ্যোপাধ্যায়। এরা সবাই, আমি দ্বিতীয় জন আর তৃতীয় জনকে সামনে দেখেছি, পড়েছি। প্রথম জনকে আমি দেখিও নি, কিন্তু বই পড়েছি ইত্যাদি। তাদের মত কিন্তু এই রকম। এবং আরো একটা ভালো প্রয়োগ তোমাদের দেওয়া যায়, সংস্কৃত সেন্টেন্স বললে বুঝতে পারবে তো, যারা সংস্কৃতের লোক নাও, কে যেন বললে বাবু? আমি সহজ করে বলে দেবো। अहम भोक्तुम गच्छामि বা अहम हंतुम गच्छामि মানে কি হলো? আমি খাইবার পাই যাচ্ছি, খাওয়ার জন্য যাচ্ছি। বেদে কিন্তু अहम हंतवै गच्छामि, এই তুমুনের বদলে আরো 15খানা প্রত্যয় হয়। তোমার থে বলো, একটু বিশ্রাম নিয়ে বলতে হবে, তাহলে হাঁপিয়ে যাবে। এটাও একটা মিউজিয়ামে রাখার মতো জিনিস। পাণিনির সবচেয়ে ছোট সূত্র কি? ন। আর সবচেয়ে বড় সূত্র কি? প্রশ্নটা খাতায় লিখে আজ বাড়িতে গিয়ে অবশ্যই দেখে রেখো। অ অ দুটো স্বরবর্ণ, একটা স্বরবর্ণের সূত্র আছে পাণিনির, একটা স্বরবর্ণ। অ অ দুটো স্বরবর্ণ, তো তাহলে একটু বেশি সময় লাগছে। একটা স্বরবর্ণ উচ্চারণ করতে কম সময় লাগবে। চিন্তা করে দেখো, তাহলে আমি বলব। আর সবচেয়ে বড় সূত্র বিভক্তি। হ্যাঁ না, অব্যয়ম বিভক্তি একটা বড় সূত্র আছে। কিন্তু এর থেকেও বড় সূত্র আছে। আচ্ছা, তোরা বিশেষ তোরা শিশু তোরা ধ্যান না দুহার কাসাম, এটা পাণিনির সবচেয়ে বড় সূত্র। এইগুলো কিন্তু এখানে তো আর দাদাগিরি হয় না, সৌরভ গাঙ্গুলিও আসেন না। এইগুলো নিয়ে যদি আমার মাথায় একটা প্ল্যান হচ্ছে যে যেমন গানের অন্তাক্ষরী হয়, আমি শ্লোকের অন্তাক্ষরী করতে চাই। আমার দলে যদি কেউ আসতে চাও হাত তুলতে পারো। তাহলে এক একটা দল বানিয়ে, এই দলটার জন্য ক, এর জন্য খ, এর জন্য গ, এর জন্য ঘ, ক দিয়ে শ্লোক হবে না, ওর চ ছ বুড়িয়ে জ ঝ। তাহলে এইবার দুটো টিমে অনুষ্টুপ ছন্দ ছাড়া, অনুষ্টুপ ছন্দের শ্লোক চলবে। যদি একটা বাজে কথা বলি, হিম্মত থাকে, হাত তোল যে স্যার এই দলে আমরা আছি, এবং একটা হাত দেখলাম। এবং মেয়েদেরকে, আমি জানি না এখানে কেউ কোনো ছেলে আছেন কিনা ঋতুপর্ণ ঘোষের দলের লোক, মেয়েদেরকে আমি সেই দিন থেকে বলে দেবো লিপস্টিক লাগানো বন্ধ। লিপস্টিক কোথায় লাগায়? ঠোঁটে, ভেতরটাও তো ঠোঁট, ঠোঁটের বাইরে। তোমার শ্লোক এইখানে থাকতে হবে। আঙুল দিলে লিপস্টিক নষ্ট হয়ে যায়, তোমার আঙুল দিলেই যেন শ্লোক বেরিয়ে আসে। ওর শেষ করার আগে ওর শ্লোকটাও তোমার জানা থাকতে হবে, কারণ ও যে গানটা গাইছে সেই গানটা তুমি জানা না থাকলে শেষ বর্ণ তুমি ক্যালকুলেট করবে করে ওই অক্ষর খুঁজে গান বের করবে। এই জিনিসটা কিন্তু এখনো আছে, পশ্চিমবঙ্গে নেই। পশ্চিমবঙ্গের বাইরে শ্লোকান্ত বিচার এখনো আছে, এখনো গোল্ড মেডেল দেয়া হয়। তো এই জিনিসগুলো জানাই নেই লোকের।
এটা যে প্রতিযোগিতা একটা হতে পারে এটা লোক জানেই না। তোমার কোন বিশ্ববিদ্যালয়? ওর বিশ্ববিদ্যালয় হচ্ছে তিরুপতি। পুনে যাও, তিরুপতি যাও, বেনারসে যাও, কিছু মনে করো না, বাঙালিরা সবচেয়ে বড় কাঙালি। মানো আর না মানো, উপনিষদের প্রধান মানে উপদেশ হচ্ছে আত্মানং বিদ্ধি, নিজেকে চেনো, নো দাই সেলফ, নো ইয়োর সেলফ। আমি সবচেয়ে বড় এটা চিনেছি, বাঙালি সবচেয়ে বড়ি কাঙালি। এরা সব 12টা বাজাতে ওস্তাদ। আর দুজনকে একসঙ্গে দাও, দেখবে লাল, তেরঙ্গা, গেরুয়া এইসব ছেড়ে আর একটা কোনো পতাকা তুলে বসে থাকে এবং সোজাসুজি বলবে এসো ভাই টেনে নামাই। একজন হয়তো উন্নতি করছে, তাকে নামাবে টেনে, কিছুতেই আগে বাড়তে দেবে। কেন? এক্ষুনি প্রমাণ হয়ে গেল আমি বাঙালি, আমি তোমাদের প্রস্তাব দিয়েছি, একটা হাত উঠেছে, আর কেউ হাতই তুললেন না। আমি এগোতে চাইছিলাম, আমায় টেনে নামিয়ে দিই, হাতে নাতে প্রমাণ। হঠাৎ প্রশ্ন উঠল, কালিদাস বড় একচোখ, রাজাদেরকে সংস্কৃত বলিয়েছেন আর মেয়েদেরকে নেগলেক্ট করেছেন। শকুন্তলা, অনসূয়া, প্রিয়ঙ্বদা সব প্রাকৃত বলিয়েছেন, তার মেয়েরা মূর্খ। খুব সবিনয়ে বলছি, এটা তোমাদের কারুর মনে এই প্রশ্ন আছে কিনা আমি জানি না, যদি থাকে তার উত্তর এক্ষুনি পেয়ে যাবে। সানন্দা বলে একটা পত্রিকা আছে, সম্পাদনা করতেন কে? অপর্ণা সেন। তিনি কাগজে একটা লিখেছিলেন ওই পত্রিকায়, আমি তার জবাব দিয়েছিলাম যে কালিদাসের একচোখবিদ নিয়ে কথা বলেছিলেন, আমি তার জবাব দিয়েছিলাম। মনে করো আমি পৌলমীর সঙ্গে হিন্দিতে কথা বলছি, ও বাংলায় জবাব দিচ্ছে। আমি কে মিশ্রাজি স্যারের সঙ্গে বাংলায় কথা বলছি, উনি তামিলে জবাব দিচ্ছেন। আমি আবার বাংলায় কথা বলছি, উনি তামিলে জবাব দিচ্ছেন। এর মানে কি বোঝায়? আমরা দুজনেই, অপর্ণা সেন এটা দেখেননি যে শকুন্তলা, অনুসূয়া, প্রিয়ঙ্বদাও সংস্কৃত জানতেন, না হলে রাজার উত্তর দিতে পারতেন না। তাহলে অযথা উপকার মতো কথাটা বলে কি লাভ হলো? বরং কালিদাস আরো উল্টোটা দেখিয়েছেন যে তখনকার দিনের মেয়েরা কত বেশি অন্যান্য ল্যাঙ্গুয়েজ জানত। এই হচ্ছে বাঙালির দোষ। হঠাৎ একদিন আইটিসির প্রোগ্রাম হয়, তোমরা জানো যারা কলকাতার ছেলে মেয়ে, রবীন্দ্র সদনে। আমার সঙ্গে আমার বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভারতীর দু একজন মিউজিকের লোক আছেন, নাটকের লোক আছেন। তারা আমাকে বললেন, স্যার এই যে অপর্ণা সেন, আপনি ও চিঠি লিখেছিলেন না? হ্যাঁ। আলাপ করিয়ে দিলেন। দেখলাম সামনে থেকে, আগে মুখ চোখ দেখেছি, ভেবেছিলাম পৌলমীর মতো লম্বা চুল হবে। ও বাবা, এখান থেকে চুল কাটা। আচ্ছা হলো, চোখের মধ্যে চোখটা এইটুকু, চশমা এত বড়, 4-5 দিয়ে দেখেন বোধহয়। কুঞ্জাক্ষী বলে একটা জিনিস হয় জানো তো, আরশোলার থাকে বা পুকুরে কেঁচোকো মাছের থাকে। এরা 180 ডিগ্রি আমরা দেখতে পাই, ওরা 360 দেখতে পায়। তখন আমি ওকে এই কথাটা বললাম, এতটা তো ভেবে দেখিনি, তাহলে লেখেন কেন? আমাদের শাস্ত্রের সিদ্ধান্ত শতম বদ মা লিখ, সেই তুমি লিখে দিলে এটা মহাকালের বুকে ছেড়ে দেওয়া হলো, রেকর্ডেড হয়ে গেল, ইট ওয়াজ ডান বাই, ইট ওয়াজ রিটেন বাই অমুক অমুক অমুক। আর অপর্ণা সেন তার বিষয়ে যোগ্য, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। তার কাছ থেকে এই কথাগুলো শোনাটা আমার কাছে খুব খারাপ লাগে। তিনি যখন কথা বলছেন তার কথাটা ওইভাবে রেখা, সার্বিক কথা বলুন তিনি। দেখা গেল
যে ভাষাকে ছেড়ে দেওয়ার পর বা ভাষাকে নিয়ে আমার সমাজটা তৈরি হল, এই সমাজটা কত দূর কোনো হিসেব নেই। মোটামুটিভাবে সরস্বতী দৃশদ্বত্যোর দেবনদ্যোর যদন্তরম তং দেশম ভারতম বর্ষম আর্যাবর্তম প্রচক্ষতে, এইটা হলো ভারতবর্ষের ইয়ত্তা। আজকে যদি ভারতবর্ষকে আবার পেট কেটে দেওয়া হয়, আমার নাতির যে ছেলে হবে, আমার কাছে এখন ইন্ডিয়ার ম্যাপের যা কনসেপ্ট, আমার নাতির ছেলের ইন্ডিয়ার কনসেপ্ট তাই হবে। তোমরা একটু চিন্তা করে দেখো তো, বা তোমার দাদু বা ঠাকুরদাদা বা দাদামশাই যদি বেঁচে থাকেন, তারা যে ভারতবর্ষের ম্যাপ দেখে এসেছেন, সেই ম্যাপটা আমাদের এখন দেখানো হয় কিনা? তাহলে এরকম কতবার আমাদেরকে কাটবে, যে কোনো কারণেই হোক, আমার সেটা দেখার দরকার নেই। আজ বর্ধমান একটা জেলা ছিল, পূর্ব পশ্চিম মিদনাপুর একটা জেলা ছিল, এরকম অনেক হয়েছে, অনেক জায়গায় জেলা, জেলা নয় এবার দেশ, দেশ নয় রাষ্ট্র হয়ে যাচ্ছে। কিন্তু যখন কেটে দেয়া হলো তাকে, সেখানকার যারা থেকে গেলেন তাদের কাছে যে সম্পদ বা সম্পত্তি থেকে গেল, সেগুলো কি আমাদের জানার অধিকার নেই? সেগুলো কি রেকর্ডেড হওয়া উচিত নয়? সেইগুলোর খবর পৌলমী ওকে কেটে দেয়া হলো। পৌলমী চলে গেল তেলেঙ্গানায়, আবার তেলেঙ্গানা কাটলো, তেলে আরাঙ্গানা। কিন্তু দেখা গেল পৌলমীর কাছে তত্ত্বচিন্তামণির যে আনপাবলিশ ম্যানুস্ক্রিপ্ট ছিল, ওই নাগরি হরফে লেখা, সেই ম্যানুস্ক্রিপ্ট কিন্তু পৌলমীর কাছে আজকেও রয়ে গেছে, যেটা ইয়েট টু বি পাবলিশড, প্রকাশ করা দরকার। তাহলে আমাদের এই কারণে আমি সমাজ শব্দটাকে রেখেছি আমার ওই ক্যাপশনের মধ্যে, বিশেষ ক্যাপশনের মধ্যে। ম্যানুস্ক্রিপ্টোলজি আসবো পরে। তাহলে আপনি তো সংস্কৃতের কথা বললেন, বেশ, এবার এই সংস্কৃতে লেখা আমাদের শাস্ত্র প্রস্থানগুলো কি কি সবাই জানো প্রায়। পুরাণ, ন্যায়, মীমাংসা, তারপর ধর্মশাস্ত্রাঙ্গ মিশ্রিতা, বেদাস্থানানি বিদ্যানাম ধর্মস্য চ চতুর্দশ। 14টা বিদ্যাস্থান কি কি? প্রথম পুরাণ, তারপর ন্যায়, তারপর মীমাংসা, তারপর ধর্মশাস্ত্র, অঙ্গ মিশ্রিতা। অঙ্গ মিশ্রিতা মানে পৌলমীকে আমি যখন চিনবো, ওর মাথাটা শুধু চিনবো নাকি শুধু ডান হাতটা চিনবো, না ডান হাতের পরে আঙুলটা চিনবো? তাহলে অঙ্গ মিশ্রিত চিনবো। তাহলে বেদকে আমি যখন চিনবো, তার 6টা অঙ্গ নিয়ে চিনবো। তাহলে কটা লেখা হয়েছে? পুরাণ, ন্যায়, মীমাংসা, ধর্মশাস্ত্র, 4টে হয়েছে, আর 6। তাহলে শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ, কটা হলো? 6 আর 4 বেদ, ঋক, সাম, যজুর, অথর্ব, কটা হলো? তাহলে এই 14 বিদ্যাস্থান হলো, এখনো শেষ হয়নি। এরপর এই প্রত্যেকটি বেদের একটি করে উপবেদ আছে, যেমন আচার্যের সঙ্গে উপাচার্য থাকেন, সেই রকম। তাহলে ঋগ্বেদের উপবেদ আয়ুর্বেদ, সামবেদের উপবেদ গান্ধর্ববেদ, যজুর্বেদের উপবেদ ধনুর্বেদ, আর অথর্ববেদের উপবেদ অর্থশাস্ত্র। তাহলে এই যে 18টা জায়গা হলো, এই 18টা জায়গায় কি আলোচনা করা আছে?
বা কোন কোন শাস্ত্রের ইঙ্গিত দেওয়া আছে। যদি লাইব্রেরি যাওয়ার অভ্যাস থাকে বা সময় পাও, একবার শব্দকল্পদ্রুম বা বাচস্পত্যম বলে দুটো ডিকশনারি আছে, সেইখানে আমাদের কলাবিদ্যা, এটা কিন্তু কাঠালি বর্তমান চাপা এসব নয়, 64টা কলাবিদ্যার কথা বলা আছে, যেটা এই 18টা বিদ্যা প্রস্থানের মধ্যে আলোচিত হয়ে এসেছে। 64 কলাবিদ্যা যদি তুমি দেখো ডিকশনারিতে, পরপর পরপর নাম লেখা আছে, এবং সেইটা দেখার পরে কেউ যদি এর বাইরে, আমি এই চ্যালেঞ্জটা তোমাদের মাধ্যমে ইন্টারন্যাশনাল সায়েন্টিস্টদেরও দিয়ে দিতে চাই, যে এমন কোনো একটা বিষয় বলে দিন তারা, যে বিষয়টা আমি সংস্কৃতে আলোচিত হয়নি দেখাতে পারবো না। চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ দেওয়া থাকবে, এমন একটা বিষয় বলুন যার আলোচনা সংস্কৃতে নেই। বরং চাঁদে বিক্রম গিয়ে বিক্রম প্রদর্শন করেছে, কারা গিয়েছে, কোথায় গেছে? চাঁদের দক্ষিণ মেরু গেছে। কারা প্রথম গেছে? উত্তর মেরুতে কারা প্রথম গেছে? ভদ্রলোকের নাম নীল আর্মস্ট্রং। তোমাকে আমি এক্ষুনি উপস্থাপন করে দেবো, চাঁদের দক্ষিণ মেরুতে আজ পর্যন্ত তাহলে পৃথিবীর কোনো মানুষ বা কোনো প্রাণী বা কোনো জন্তু পা রাখেনি বিক্রমের আগে। অথচ সেই দক্ষিণ মেরু সম্বন্ধে যদি তুমি লেখা দেখো, অভিজ্ঞতা দেখো, চমকে উঠবে। এরপরেও ভারতবাসীরা কালো চামড়া বলে নেগলেক্টেড। তুমি মনে করো না কিন্তু যে আমি কমিউনাল কথা বলছি, আমার কাছে কথাটা খুব পরিষ্কার। আমি জানি গুণা পূজা স্থানম গুণীষু নাচ লিঙ্গম নাচ বয়ঃ। তুমি আমার যোগ্যতার সম্মান করো, আমি কালো কি সাদা এটা তোমার তো দেখার দরকার নেই। যখন প্রথম ভারতবর্ষে নয় পৃথিবীতে মলিকিউলের কনসেপ্ট এলো, বৈজ্ঞানিকরা কিন্তু স্বীকার করেছেন দ্য ফার্স্ট ফিজিসিস্ট অফ দ্য ইউনিভার্স ইজ কানাডা। এটা আমি ডাল্টন, বোর, রাদারফোর্ড, প্রাচীন যারা ফিজিসিস্ট তাদের কথা বললাম, আজকালকার তো আছেই। আমরা শুধু এই জিনিসগুলো চর্চা করি না বলে একদিন দেখা যাবে তোমার বাবাকে কেমন দেখতে জানো, এরকম কোকড়া কোকড়া চুল মাথায়, এত বড় বড় দুটো কান, ও সঙ্গে সঙ্গে রিয়াক্ট করবে, কি বলছেন মশাই আপনি সবাই বাজে কথা। আমার বাবাকে আমি বেশি চিনবো না আপনি বেশি চিনবেন? আমাদের অবস্থাটা কিন্তু এখন এই রকম। আমার শাস্ত্রকে অন্য লোক এসে চেনায়, আমি চিনতে পারি। এইটা হচ্ছে সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট। ভারতবর্ষের বিভিন্ন জাতির মধ্যে বাঙালিদের সবচেয়ে বেশি, কারণ বাঙালিরা সবচেয়ে বেশি উন্নাসিক, ভয়ঙ্কর উন্নাসিক তারা। আমি নিজে বাঙালি হয়ে আমার বলতে এতটুকু লজ্জা নেই, ভীষণ উন্নাসিক তারা। এবং প্রাচীন মানেই এরা হবে। অথচ তুমি সেই প্রাচীন জিনিস নিয়েই কাজ করতে এসছো। যে পুঁথিটা তুমি ঠেলে দিয়েছিলে, পৌলমী সেটাকে কুড়িয়ে নিয়ে এসেছে, নিয়ে এসে তার থেকে একটা বই করে যখন বাঁধিয়ে তোমার সামনে দিয়েছে, এটা কিসের বই? প্রথম রিস্টওয়াচ কবে পড়ে মানুষ, তার একটা ফোলিও, ওই দুটো রেক্টোভার্সতে ওইটুকু বলা আছে প্রথম রিস্টওয়াচ কে পড়েছে। আমাদের মোটামুটি ভাবে এই হলো, এর বাইরে গড়িয়ে গড়িয়ে গেলে 4 আর উঁচু থেকে গেলে 6। শাস্ত্রের চৌহদ্দি হচ্ছে এটা।
এই অষ্টাদশ বিদ্যা স্থান অ্যালং উইথ চতুষ্ষষ্ঠী কলা বিদ্যা, এর মধ্যে থেকে জিনিস পড়ার পর তুমি এমন একটা জায়গা যদি দেখাতে পারো যে জিনিসটা পৃথিবীতে আলোচিত হয়েছে, ভারতবর্ষে নয়, পশ্চিমবঙ্গে নয়, আলিপুরে নয়, কোনো জায়গায় যদি দেখাতে পারো আমাকে এসে দেখিও, যেটা সংস্কৃতে আলোচনা হয়। তাহলে এই এতখানি হলো। এবং এর যারা এনএমএম এ কাজ করেন তারা জানেন কি জাতীয় পরিশ্রম তারা করেন শুধু রেকর্ড করার জন্য। পরস্পরম ভাবয়ন্তঃ শ্রেয়ঃ পরমবাপ্স্যথ। ভগবানের কথা, তুমি যদি আমার কথা ভাবো আর আমি যদি তোমার কথা ভাবি, তবে আমাদের সহ বীর্যং করবাবহৈ, এমনি বলেননি ঋষিরা, তোমার বিদ্যা আমার কাছে আসুক, আমার বিদ্যা তোমার কাছে যাক। শুক্রাচার্য এবং কচ্ছ পরস্পর পরস্পরকে আদান প্রদান করে পুষ্ট হয়েছে। আমাদের বাউন্ডারি এইটা, এই বাউন্ডারিতে ম্যানাস্ক্রিপ্ট কি হয় আমি জানি না, ইনস্ক্রিপশন কি হয় আমি জানি না। হঠাৎ আমাদের বাড়ির সেপটিক ট্যাঙ্ক করা হতে হতে একটা পাথরের টুকরো পেলাম, তাতে গোল 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 করে কি সব লেখা আছে। তুমি ওটা তুলে নিয়ে গিয়ে পৌলমীর কাছে গেলে, আরে এটা তো ব্রাহ্মী, অশোকান ব্রাহ্মীতে লেখা। ইনস্টিটিউশনের লোকেরা ওটাকে কি বলবেন? ওটাকে ছুঁড়ে ভেঙে ফেলে দেবেন। আবার দেখা গেল আমাদের বাড়ির পুকুরের ধারের সুপুরি গাছে, সেই সুপুরি গাছটার বয়স 300 বছর, গায়ে যেন কিসব লেখা রয়েছে। বড় বড় পিলার মন্দিরের, সেখানে যেন কিসব লেখা রয়েছে। আমরা কি একটাও কেউ ভেঙে চুরমার করে ফেলে দেবো? ম্যানুস্ক্রিপ্ট মানে কিন্তু শুধুমাত্র এই কাগজের লাল কাপড় মানেই রেড লাইট, স্টপ হয়ে যাও। আমি এমন অনেক জায়গা দেখেছি যেখানে রয়্যাল ব্লু কাগজে মোড়ানো, ঢাকা ইউনিভার্সিটি যত ম্যানুস্ক্রিপ্ট আছে সব রয়্যাল ব্লু কাগজে মোড়া। নেপালে দেখেছি এর থেকে আরেকটু ডিপ হলুদ কাপড়ে মোড়ানো। এছাড়া আর রং আমি দেখিনি, তোমরা দেখে থাকলে আমাকে একটু বলো। আমি এই 3টে রং দেখেছি, যেগুলোকে আমরা শুধুমাত্র ম্যানুস্ক্রিপ্ট বলে থাকি, কিন্তু এই যে পিলার স্টোন যার মধ্যে লেখা রয়েছে, এটাকে ম্যানুস্ক্রিপ্ট না বললেও ম্যানুস্ক্রিপ্ট যে জিনিসটা সাপ্লাই করে সেই জিনিসটা তো এই পিলারটাও সাপ্লাই করছে, স্টোন ইনস্ক্রিপশন। কিন্তু অজ্ঞাত জিনিসকে তো এরা সাপ্লাই করছে। আমার কাছে সম্পূর্ণ অজ্ঞাত যে অশোক কবার দাঁত মাজতেন। প্রথমবার নিমের দাঁতন না অন্য কিছু, এগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের কাছে যদি অজ্ঞাত থেকে থাকে নোট করে রাখার মতো জিনিস। এই জন্যে MANUS সোজাসুজি উচ্চার হলে মানুষ, কেউ কেউ ম্যানাস, এই অংশটা। এবার এই বাচ্চাটা বললো, স্যার আমি চুল বাঁধবো পা দিয়ে। বাঁধো, তাহলে তোমার হাতটাও MANUS হবে। আমি আমার পরিচিত একজন ম্যানস্ক্রিপ্টোলজির অধ্যাপিকাকে জিজ্ঞাসা করেছিলাম যে ম্যাম, ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে তোমরা কেউ দেখেছো কিনা আমি জানি না, একটা 2 কাঠ হাতা লোক, কাটা লোক, হাত কাটা লোক, কুচকুচে কালো লুঙ্গি পরা, পায়ে ইটের টুকরো নিয়ে ছবি এঁকেছে। ইন্ডিয়ান মিউজিয়াম, কলকাতা ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে। তাহলে কি ওর পাটাকে মানুষ বলবো? আমি এইরকম
দেখেছি দাঁত দিয়ে ধরে টেনে লিখছে, তাহলে ওর দাঁতটা মানুষ? আসলে এই হাত শুধুমাত্র হাতের ক্ষেত্রে লেগে থাকবে তা নয়। যার নেই হাত, তাহলে মানুষ মানে মানুষকৃত কিনা আমি জানি না, এটা তোমাদের কাছে প্রশ্ন থাকলো যে মানুষ কর্তৃক লিখিত। কারণ ছেনি হাতুড়ি নিয়ে যখন কাটা হলো, এনগ্রেভ করা হলো বা ইয়ে করা হলো, সেটাও তো হাতেই করা হচ্ছে। আবার এইটুকু দিয়ে যখন লেখা হচ্ছে, সেটা হাতেই লেখা হচ্ছে। যে পা দিয়ে লিখলো তার তো এটা নেই বলে সে পা দিয়ে বাধ্য হয়ে গেছে। অতএব ওকে বলাটাই, মানুষ বলাটাই ঠিক। সেখানে বড় স্পেকট্রামে তার পুরো দেহটাই কিন্তু সেখানে মানুষ। রেকর্ড রাখা হলো দিনের পর দিন, মাসের পর মাস। কিসের বিষয়? আবার একটু পেছন দিকে শাস্ত্রের দিকে চলে যাই। আমাদের প্রত্যেকটি শাস্ত্রের 4টে অনুবন্ধের কথা বলা হয়, হয় না? কি কি বাবু? বাহ! তাহলে এখানে আমাদের বিষয় কি? অপ্রকাশিত যে কোনো জিনিস যেটা আমাদের দ্বারা তৈরি করা, মানুষ কর্তৃক নির্মিত বা লিখিত ইত্যাদি। সম্বন্ধ ম্যানুস্ক্রিপ্টটা জ্ঞাপক বা জ্ঞাপ্য, আমি জ্ঞাপক বা জ্ঞাপ্য বা বোধবোধক সম্বন্ধ। আমি বুঝতে চাই, ওর কাছ থেকে ও বুঝবে। বা প্রতিপাদ্য প্রতিপাদক, একটা বড় কথা বলে দিলে, প্রতিপাদ্য প্রতিপাদক ভাব সম্বন্ধ। আর অধিকারী এই এতজন, যাদের একই সঙ্গে। এই কারণে আমি শাস্ত্রের কথা দেখেছি যে তুমি যখনই যেখানে যে কোনো ম্যানুস্ক্রিপ্ট নিয়ে কথা বলতে যাও, তোমাকে আগে দেখতে হবে যে যে বিষয়টা নিয়ে তুমি কাজ করতে যাচ্ছ সেই বিষয়টা তুমি কতখানি অধ্যয়ন করেছ। তুমি সামবেদের রানায়ণীয় শাখার একটা গান পাঠের বই, এখানে গান বাজনা কেউ করো? মেয়েরা বা ছেলেরা করো? আমি প্রথমে গানের নামে যেটা জিউএন করলাম, ওটা কি রাগ বলো তো? পারবে না। আমার কাছে এই মুহূর্তে অপ্রকাশিত সঙ্গীতের মাতৃকা আছে 28টা। 28খানা সঙ্গীতের ম্যানুস্ক্রিপ্ট আছে আনপাবলিশড, একটাও কাজ হয়নি। গানটা বললাম এই কারণে যে মানুষ খুব তাড়াতাড়ি গানে আকর্ষিত হয়, তো সুরের প্রতি আকর্ষণটা মানুষের বেশি থাকে। এই কারণে গান্ধর্ব বেদের আসছি বলে। তাহলে এবার তুমি মনে করো গান শিখেছো বলে একটা গানের ম্যানুস্ক্রিপ্টে কাজ করতে গেলে তোমার প্রথম কাজ হবে কি? প্রথম কাজ হবে এই ম্যানুস্ক্রিপ্টটার বিষয় কি, কোন বিষয়ে। এই যে আমি 18টা প্রস্থান বললাম, বিদ্যা প্রস্থান, সেই বিদ্যা প্রস্থানের কোন প্রস্থানের ম্যানুস্ক্রিপ্ট? দেখা গেল যে এটা সঙ্গীত শাস্ত্রে, ওই জন্য গানের কথাটা বলছি। এইবার যেই তুমি সঙ্গীত শাস্ত্র বললে, যারা গান শিখে এসেছো তাদের একটা ধারণা আছে বা থাকা উচিত
সেটা হচ্ছে যে এই শাস্ত্রটা এমনই যে একই সঙ্গে থিওরি আর প্র্যাকটিস দুটো রেল লাইনের মতো চলে, এবং খুব আশ্চর্যজনকভাবে আমি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের নিয়েও কথা বলছি, খুব আশ্চর্যজনকভাবে তারা প্র্যাকটিক্যাল নলেজ দিয়ে দিচ্ছেন, একজনেরও থিওরির জ্ঞান নেই। খুব সচেতন হয়ে আমি কথাটি বলছি, প্র্যাকটিক্যাল নলেজ দিয়ে দিচ্ছেন। তোমার স্পেশাল পেপার কি? এপিগ্রাফি। ব্রাহ্মীর ক কেমন হয় তুমি লিখতে পারো? এই ডেভেলপমেন্টটা আমাদের কয়ে কি করে এলো দেখাতে পারবে? হ্যাঁ বলো। হ্যাঁ, আমি প্রশ্ন করছি বলে ভয় পেয়ে যাবো না। এই তো, তাহলে এই জুড়লে তুমি ক্লাস 4-এর প্রকৃতি বিজ্ঞান বই, সেখানে সপ্তর্ষি মণ্ডলের পরিচয় দিচ্ছেন, তারাগুলো একটু এরম হয়ে আছে। যদি সরল রেখায় যোগ করা যায়, ওটা একটা জিজ্ঞাসার চিহ্নর মতো দেখতে হয়। তার মানে কি, তোমার ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হলো যে তুমি যখন ব্রাহ্মীর প্লাস চিহ্ন থেকে ক বানাবে, বাংলা ক হলো, নাগরিক ক হলো। এইবার তুমি বলেই দিচ্ছ শুধু যে সমস্ত স্ক্রিপ্টের মা হচ্ছেন ব্রাহ্মী, মানে বাঁদিক থেকে ডান দিকে লেখা হয় যাদেরকে, তাদেরকে, আর ডান দিক থেকে বাঁদিকে যাদের লেখা হয় তাদের মা। এইবার তোমায় আমি জিজ্ঞেস করলাম কেন খরষ্টি নাম? আমাদের আরো আমাদের কোনো কথা নেই, দেখো মাথাটা ঘুরেছে। বা কেউ আমার ঢাকনা, নতুন বউ হলে ভোগটা দেয় না, তো এইটা তো প্র্যাকটিক্যাল। তোমাকে থিওরিটা একসঙ্গে দিতে হয়। পুঁথি পেলাম কোথার থেকে? সমাজ থেকে। কোথার থেকে? শাস্ত্র থেকে। কোথার থেকে? শাস্ত্রের বিভিন্ন পরম্পরা থেকে। এবার সেই পুঁথিগুলো এসে পড়ে আছে কোনো একটা জায়গায়, তোমার সোজাসুজি বের করতে হবে, কাজে নামতে হবে। নামতে গেলেই তুমি বুঝতে পেরে যাবে যে তোমার ওইখানে কাজ করার অধিকার, ওই যে বললাম অধিকারী, তুমি অধিকারী কিনা, আদৌ স্ক্রিপ্টটা চেনো কিনা। লোক ম্যানস্ক্রিপ্ট বললেই পিলারকে আগে বোঝে না, পিলারটাও ম্যানস্ক্রিপ্ট, কয়েনটাও ম্যানস্ক্রিপ্ট, কিন্তু সামান্য জ্ঞানে, বিশেষ জ্ঞানে প্রত্যেকটা আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে। কেন না? সবটাই তো সংস্কৃত, সবটাই তো বিদ্যা, তা সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, জিওগ্রাফি সবাই তো শিখেছে। না, আমার এখানে বিদ্যা শব্দটার অর্থ হচ্ছে অমুক, আমার এখানে বিদ্যা শব্দটার অর্থ হচ্ছে অমুক, আমার এখানে। এইবার এই ছোট করতে 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 যখনও সংকুচিত করছো, স্পেশালাইজ করছো, করতে 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 এসে দেখা গেল তুমি এপিগ্রাফিতে এসে দাঁড়িয়ে আছো, যে এপিগ্রাফির লেখাপড়া নিয়ে শিলালেখ, তাই তো? তো লেখ মানে কি? তাহলে রাইটিং অন শিলাজ, শিলা মানে একটা মেয়ের নাম। এইবার সেইটা পড়ানোর জন্যে এত পরিশ্রম, এত কাজকর্ম। তুমি কবে থেকে শুরু করেছো চিন্তা করে দেখো তো। তুমি শুরু করেছো অয় অজগর আসছে তেরে, এখানে কিন্তু আমাদের শেখানো শুরু হয়েছে। আমার মা মুখে মুখে হয়তো বলেছেন, আমার কাকা, পিসি, মাসি কেউ একজন বলেছেন, আমরা শুনে 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 সেটা মুখস্থ করেছি। কেউ মানে বুঝতে চাইনি। তোমাকে অজান্তে তোমার শ্রুতি ট্র্যাডিশন বেদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো।
তুমি অজান্তে কিন্তু শ্রুতি অধ্যয়নের পরম্পরায় এসে গেলে। অধ্যয়ন পরম্পরা আমাদের ট্র্যাডিশনে বলে গুরুমুখোচ্চারণানুচ্চারণম অধ্যয়নম, অথবা আরেকটা সংজ্ঞা আছে গুরুমুখোচ্চারণা দ্বিনুচ্চারণম অধ্যয়নম। গুরুদেব একবার বলবেন, ছাত্র একবার বলবে অথবা দুবার বলবে, এটার নাম হচ্ছে অধ্যয়ন। ওটা বাড়ি তুমি আমাকে দেখে বলো তো যে এখনো অধ্যয়ন পরম্পরা আছে এবং সকালবেলা উঠে ছেলেমেয়েরা বই নিয়ে আবৃত্তি করতে বসে। তাহলে আমরা আমাদের ট্র্যাডিশনটাকে নষ্ট করে ফেলছি তো, এটা মানলে। কিন্তু আমি এসেছি ট্র্যাডিশন রক্ষা করার জন্য।